ডাক্তারি লাইনের কিছু গল্প ভারী অদ্ভুত। আমাদের অনেক পেশেন্টই কৌতূহলী হয়ে বলেন, ডাক্তারবাবু আমাদের পেটের ভিতরে আপনি কি দিয়ে সেলাই করেন সেটা যদি একটু জানান, আর পেটের মধ্যে কিভাবেই বা স্টিচ করেন যদি আমাদের একবার দেখাতে পারেন। তাই শুধু আমাদের ওটিতে অত্যাধুনিক স্টিচ দিয়ে কিভাবে আমরা সেলাই করি তাই নয়, গত 3200 বছরের স্টিচের ইতিহাসে কেন ও কিভাবে ধাপে ধাপে তার বিবর্তন হয়েছে তার ছোট্ট গল্প রইল এখানে। সুচ সুতো, ইতিহাস, উপকথা, বিজ্ঞান আর বিস্ময় আজকের এই ভিডিওতে। আর সবশেষে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলি, জটিল গাইনোকোলজিক্যাল সার্জারিতে সুতো আর সূচ নির্বাচন করাও এক বিশাল সায়েন্স। তাই সম্ভবপর হলে দায়সারা খারাপ স্টিচ ব্যবহার এবং তার সাইড এফেক্ট এড়িয়ে থাকার কৌশলও জানিয়ে রাখবো এইখানে সংক্ষেপে। 2000 বছর আগেকার ঘটনা। রোমান সাম্রাজ্যের কলোসিয়ামে তখন অভিজাত মানুষদের বিনোদনের মাধ্যম ছিল গ্ল্যাডিয়েটরদের ধুন্ধুমার লড়াই। লক্ষ্য থাকত বিরোধী পক্ষের গ্ল্যাডিয়েটরদের গোড়ালির পেছনের যে টেন্ডন, বাঙালি যাকে রগ বলে, সেই শক্ত জিনিসটা কোনোভাবে জখম করে দেওয়া। যে রগ কেটে গেলে আমরা কেউই আর মাটি থেকে উঠে দাঁড়াতে পারবো না। এই টেন্ডনের নাম অ্যাকিলিস টেন্ডন। গ্রিসের পৌরাণিক উপকথায় থিটিসের ছেলে আকিলিস বিশাল শক্তিশালী হলেও যুদ্ধের পায়ের পেছনের এই টেন্ডন জখম হওয়াতে পরাজিত হয়েছিলেন আকিলিস। গ্ল্যাডিয়েটরদের যুদ্ধেও শত্রুর লক্ষ্য থাকতো যাতে অ্যাকিলিস টেন্ডন কেটে দেওয়া যায়, বাস একটা খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ। এই কেটে যাওয়া অ্যাকিলিস টেন্ডনকে জোড়া দেওয়ার কাজে ব্যবহার হলো ভেড়ার পেটের নাড়িভুঁড়ি থেকে পাওয়া এক ধরনের তন্তু। গ্যালেনের লেখায় আমরা দেখতে পেলাম যে কিভাবে তখন গ্ল্যাডিয়েটরদের আবার যুদ্ধ উপযোগী করে তোলা হতো এই তন্তু দিয়ে পা সেলাই করে। কিন্তু মানুষের মাথায় এলো কি করে যে এটা দিয়ে সেলাই করা যায়? সেসব দিনে গিটার বা ভায়োলিনের মতো বাদ্যযন্ত্রে ব্যবহার হতো ভেড়ার পেট থেকে পাওয়া এক ধরনের তন্তু। আওয়াজও উঠতো দারুণ। 3 সুতোর এই ভায়োলিনের নাম ছিল কিট। গুজব যে একজন সেলিব্রিটি গ্ল্যাডিয়েটরের কাটা টেন্ডনকে মরিয়া হয়ে জুড়ে দেওয়া হয়েছিল হাতের কাছে পাওয়া এই ভায়োলিনের সুতো আর সূচ দিয়ে। এইখান থেকে এলো প্রথম আধুনিক যুগের সার্জিক্যাল সুতো, তার নাম ক্যাটগাট। এই ক্যাটগাটই পৃথিবীর সর্বপ্রথম সার্জিক্যাল সুতো, যেটা শরীরের মধ্যে নিজেই মিলিয়ে যায়। কিন্তু এ তো গেল মাত্র 2000 বছর আগেকার ঘটনা। কিন্তু এর আগেও 3200 বছর ধরেই আমরা দেখতে পাই সার্জিক্যাল সুতো ব্যবহার হয়ে আসছে। যদিও সেটা ক্যাটগাটের মতো মিলিয়ে যাওয়ার মতো সুতো ছিল না, সেগুলো তৈরি হতো সিল্ক, সুতির সুতো, গাছের ফাইবার বা উল থেকে। মিশরের পিরামিড থেকে পাওয়া প্যাপিরাস নথিতে এ সমস্ত উদ্ধার করেন এডউইন স্মিথ বলে এক সাহেব। সার্জারির ইতিহাস বলতে গেলে ভারতবর্ষের কথা আসবেই। খ্রিস্টপূর্ব 500 বছর আগে ভারতভূমিতে সার্জারির প্রবাদ পুরুষ সুশ্রুত লিখে গেছেন সুশ্রুত সংহিতা। সেখানে দেখতে পাই জখম হয়ে যাওয়া মানুষের ক্ষতর দুপাশের ত্বক পাশাপাশি নিয়ে এসে আটকে রাখা হতো বড় সড়ো কালো পিঁপড়ের দাঁত দিয়ে। এদের চোয়ালগুলো বেশ শক্ত, তাই স্কিনকে আঁকড়ে ধরে থাকতো সহজেই। আজকে আমি যখন ওটিতে স্টেপলার ব্যবহার করি তখন খানিকটা এই প্রযুক্তিই ব্যবহার করা হয়, যদিও পিঁপড়ের বদলে আজ এসেছে অত্যাধুনিক টাইটানিয়াম স্টেপলস। এতে টিস্যুর মধ্যে কোনো ইনফ্লামেশন ছাড়া আর সুতো ছাড়াই ক্ষত মেরামত সম্ভব। 2500 বছর আগেকার সুশ্রুত আবিষ্কার করেছিলেন এ ধরনের সারিয়ে তোলার পদ্ধতি, ক্ষত নিরাময়। আসলে সার্জারির ক্ষত যেভাবে সারে তার উপরে সার্জন বা পেশেন্ট কারোরই হাত নেই। পেশেন্টের ক্ষতর দুপাশের টিস্যু সামনাসামনি নিয়ে এসে এবং সামনে রেখে দিলে নানা রকম শারীরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এপার ওপার দুপার মিলিয়ে ব্রিজ তৈরি করে ফেলে শরীরের কোলাজেন বলে এক ধরনের টিস্যু। সে এক গল্প, সে না হয় অন্যদিন হবে। সুতোর কাজ হলো এই দুপাশের টিস্যুকে শরীর সেরে ওঠা পর্যন্ত সামনাসামনি লাগিয়ে রাখা, যাতে শরীর তার নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারে। এছাড়াও সুতোর আরও একটা কাজ আছে, সেটা হলো অপারেশনের সময় রক্তবাহগুলো থেকে যাতে অতিরিক্ত হেমারেজ না হয় তার জন্য। সুতোর এই ধরনের ব্যবহারকে স্টিচিং বলা হয় না, তাকে বলা হয় লাইগেচার বা ফাঁস। সুতোয় কিভাবে গিঁট দিতে হয় বা নট বাঁধতে হয় সেটাও সম্পূর্ণ একটা আলাদা বিজ্ঞান। প্রায় 2 ডজনেরও বেশি নট বাঁধার পদ্ধতি আমাদের আয়ত্ত করতে হয় বছরের পর বছর এই সার্জিক্যাল ট্রেনিংয়ে। স্যার জোসেফ লিস্টারের কথা না বললে ব্যাপারটা অসম্পূর্ণ।
আধুনিক সার্জারির সাবালক হয়ে ওঠা শুরু বোধহয় 1870 সালে ব্রিটিশ সার্জন স্যার জোসেফ লিস্টার জীবাণুহীন সার্জিক্যাল পদ্ধতি আবিষ্কার করেন। সেই সময় লিস্টারের এই যুগান্তকারী ধারণা পাল্টে দিয়েছিল পৃথিবীর সার্জারির রূপরেখা। তার আগে পর্যন্ত পেশেন্ট, ডাক্তার সবাই রাস্তার জামাকাপড় পরেই এই অপারেশন থিয়েটারে ঢুকতেন, যেখানে সেখানে করা হতো সার্জারি। প্রবাদ পুরুষ লিস্টারের নামে একটা ওয়ার্ডও ছিল আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজের ইডেন হসপিটাল মানে গাইনোকোলজি হসপিটালে। শোনা যায় 1876-এ লিস্টার বক্তৃতা দিতে যান ফিলাডেলফিয়া সেন্টেনিয়াল এক্সিবিশনস মেডিকেল কংগ্রেসে। এই সময় জনৈক রবার্ট উড জনসন তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠা করেন জনসন অ্যান্ড জনসন বলে অপারেশনের সরঞ্জাম তৈরির এক কোম্পানি, যা আজ চলছে যদিও আলাদা নামে। 1887 সালে জনসন অ্যান্ড জনসন আরও কিছু নতুন ধরনের সুতো বাজারে নিয়ে আসেন। এই সুতোগুলো সবই জীবাণুমুক্ত, যাকে বলা হয় স্টেরাইল। রেড ক্রস থেকে শুরু করে সার্জনরা সবাই এই সুচার নিতে ঝাঁপিয়ে পড়লেন। পুরনো লাইব্রেরির নথি ঘেটে জানা যায় যে এই জীবাণুমুক্ত সুতো আর লিস্টারের প্রদর্শিত পথে পরিষ্কার ঘরে আলাদা জামা কাপড়ে সার্জারি করার ফলে পেশেন্টরা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে শুরু করলেন। দেখুন, এতক্ষণ সুতো নিয়েই বকে যাচ্ছে, কিন্তু যেভাবে সূচের মধ্যে সুতো পুরে মানুষের শরীরে সেলাই হয় সেই সূচের ব্যাপারে তো কিছুই বলিনি। বিজ্ঞান আছে সেখানেও। পাথর বা হাড় দিয়ে তৈরি তীক্ষ্ণ যন্ত্রপাতি মানুষ ব্যবহার করে আসছে বহু হাজার বছর ধরে, প্রায় সেই আদিম মানুষের সময় থেকেই। আজ থেকে 32,000 বছর আগে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আমরা দেখতে পাই নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক মানুষের খুলিতে পাওয়া গেছে আধুনিক সূচ, যার মধ্যে রয়েছে সুতো পরানোর জায়গা, যাকে বলা হয় আই অফ দি নিডল। মা মাসিরা নিডলের এই চোখ দিয়েই সুতো পরিয়ে সেলাই করেন নকশি কাঁথা। এতদিন এইরকম চোখওয়ালা সূচ দিয়েই সাধারণ মানুষ তো বটেই, সার্জনরাও মানুষের শরীরে সেলাই করে আসছিলেন। কিন্তু শরীর তো কাঁথা নয়। ভেবে দেখুন, এই সুতো যখন চোখের মধ্যে দিয়ে যায় আর তা দিয়ে সেলাই করা হয়, তখন সেই সেলাইয়ের ক্ষতটা হয় 3 গুণ চওড়া। দুপাশে দুটো সুতো আর মাঝখানে সূচ। অ্যাট্রোম্যাটিক নিডলের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ। 1920 সালে স্কটিশ ফার্মাসিস্ট জর্জ মার্সেন আবিষ্কার করলেন চোখহীন সূচ। এতে সুতো সরাসরি সূচে লাগানো থাকতো। চোখ দিয়ে সুতো পরানোর আর দরকার হতো না। সেলাই করার জায়গায় ক্ষতর পরিমাণ এলো কমে, পেশেন্ট আরও তাড়াতাড়ি উঠতে থাকলেন সেরে। এই আবিষ্কার যুগান্তকারী, কারণ এর কিছুদিন বাদের থেকেই শুরু হবে রক্তের সার্জারি বা হার্ট সার্জারি। এই অ্যাট্রোম্যাটিক নিডল ব্যবহার করার ফলে রক্তের লিক আর হতো না। নামটা খেয়াল করুন, এই ট্রমাটিক মানে ট্রমাহীন বা ক্ষতহীন। একদম ক্ষত ছাড়া তো সেলাই করা যায় না, কিন্তু যতটা কম থাকা সম্ভব সেটা। এখনো এই মার্সেনের প্রতি সম্মান দেখিয়ে কিছু স্টিচের মধ্যে তার নামের প্রথম অংশ পাওয়া যায়, যেমন মার্সেল্ক, মার্সুচার, এইরকম কিছু। এই মার্সেন আর জনসন সাহেবের দুই কোম্পানি শেষ পর্যন্ত মিলেমিশে একাকার হয়ে তৈরি হলো আজকের দিনের এথিকন কোম্পানি। আজকের বেশিরভাগ আধুনিক সুতোই তৈরি হয় এথিকনের ল্যাবরেটরিতে। সুতোর ধরন ধারণ। 1969 সালে সিনথেটিক স্টিচ এলো। এই স্টিচগুলো অত্যন্ত সরু কিন্তু বেশ শক্তপোক্ত। হার্টের বাইপাস সার্জারিতে সার্জনদের প্রথম পছন্দ এই সুতোর দাম কিন্তু বেশ বেশি, কিন্তু আমরাও জটিল গাইনোকোলজিক্যাল সার্জারিতে এ ধরনের সুতো ব্যবহার করে থাকি। তার বছর পাতেক বাদে 1974-এ সার্জনদের বন্ধু আরেক সুতোর জন্ম হলো, যার নাম ভাইক্রিল। এই সুতো খুব সহজেই মানুষের শরীরে মিলিয়ে যায়, কাটার দরকার পড়ে না। চুলের বিনুনির মতো এর মধ্যেও তন্তুগুলো নানা রকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, তার ফলে জন্ম হয় অত্যন্ত এক নরম সুতোর। কিন্তু এই চুলের বিনুনির বাঁকে বা ব্রেডের মধ্যে লুকিয়ে থাকতে পারে জীবাণু। তাই এগুলো ব্যবহার করতে গেলে সার্জনরা নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা নেন। ইদানিং ভাইক্রিলের ওপরে এসেছে অ্যান্টিবায়োটিক কোটিং, যাকে ইনফেকশনের সম্ভাবনা একদমই কমিয়ে ফেলা যায়। এরপরে হই হই করে বাজারে এসেছে পিডিএস, এসেছে মনোক্রিল, ছোটোখাটো মাইনার সার্জারি, স্কিন জুড়ে যাওয়ার জন্য গ্লু বা আঠা, যা দিয়ে ছোট ক্ষতে কেটে যাওয়া ত্বক জুড়ে দেওয়া যায় সহজেই। সার্জারির সময় কোন সুতো আর কোন সূচ ব্যবহার হবে এই নিয়ে আমাদের মতো সার্জনরা বড্ড খুঁতখুঁতে।
সার্জারির সময় ব্যবহার করার সূঁচগুলো ঠিক জামা কাপড়ে ব্যবহার করা সূঁচের মতো সোজা নয়, কারণ শরীরের গভীরে অত বড় সূঁচ ঠোকানোর জায়গাই থাকে না। মানুষের শরীরের মধ্যে দিয়ে যাতে সুতো গলিয়ে দেওয়া যায়, তার জন্য সার্জিক্যাল নিডলগুলো বেশিরভাগই অর্ধচন্দ্রাকার। তার মধ্যেও ব্যাসের নানা রকম পার্থক্য রয়েছে। কোনো নিডল ছোট, কোনো নিডল বড়, কোনো নিডলগুলো খুব পাকা, বা কোন নিডলগুলো একটু সোজা মতো কিন্তু বাঁকা। পেশেন্টের শরীরের আকৃতি, তার অর্গানের মাপ, আর যেখানে সেলাই করা হচ্ছে সেটা শরীরের কত বেশি গভীরে, তার উপর নির্ভর করে কোন সুতো আর কোন মাপের সূঁচ দিয়ে সেলাই করবেন সার্জন। আজকাল স্টেইনলেস স্টিলের বদলে নিডল তৈরি হচ্ছে অত্যাধুনিক মেটাল অ্যালয় দিয়ে, যেগুলো আরও পাতলা কিন্তু আরও শক্ত, শরীরকে যতটা কম সম্ভব আঘাত করেই যাতে সেলাই করে যায়, এইরকমই ভাবনা আর কি। বিভিন্ন সুতোর বিভিন্ন রকম কাজ, এক একটা সুতোর দাম 60 টাকা থেকে শুরু করে 3000 টাকার কাছাকাছি। তারপরেও রয়েছে ট্যাক্স। পেশেন্ট হিসাবে আমরা অনেক সময় উল্লসিত হই যখন আমাদের অপারেশন খুব সস্তায় জলের দরে হয়ে যায়, কিন্তু ভেতরে কি সেলাই দেওয়া হচ্ছে সেটা বোঝার মতো সুযোগ কতজনেরই বা থাকে। নিচু মানের সুতো ব্যবহার করার সাইড এফেক্ট অনেক সময় প্রকাশ পায় কয়েক দশক বাদে, তখন হয়তো ভুলেই গেছেন যে কবে সার্জারি হয়েছিল। জটিল গাইনোকোলজিক্যাল সার্জারিতে পেশেন্টদের শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকায় অনেক সময় সেরে উঠতে সময় লাগে। এই সময় সুতো নির্বাচন এক বড়সড় ভূমিকা নেয়। ক্যান্সার পেশেন্টদের সার্জারিতে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে সার্জারি ও সেলাই করা হয়। চিকিৎসার খরচ নিয়ে হাসপাতাল ডাক্তারবাবুর সাথে আলোচনার সময় ওটির ভেতরে ব্যবহার্য সামগ্রী নিয়েও আপনার চিন্তার কথা ওনাদের জানিয়ে রাখুন আগে ভাগে। ওটির ভেতরে কী ধরনের সুতো, কি নিডল আর কি সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তার জন্য দায়িত্ব খানিকটা নিতে হয় আমাদের মতো সার্জনদেরই, যারা দায়িত্ব নিয়ে পেশেন্টের স্বার্থের জন্য লড়াই করে যাবেন এই আধুনিক অর্থনীতিতেও।